আপনারা প্রত্যেকে অবগত আছেন বা আজ এই অনুষ্ঠান থেকে হয়তো আরো বেশি কিছু তথ্য জানতে পারবেন। সেটা হলো রাজ্যের পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী কয়েক ঘন্টা আগে সাংবাদিক সম্মেলন করেছিলেন এবং রাজ্যের সবকটি প্রায় সংবাদপত্রে এবং অবশ্যই আমাদের টিভি24 মাধ্যমেও আপনারা এই বিষয়গুলো দেখেছেন, শুনেছেন। যে প্রেক্ষিতে সাংবাদিক সম্মেলন ছিল তা আপনাদের কাছে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। আজ আরো একবার বিষয়টি আমরা উত্থাপন করব, আপনাদের প্রত্যেককে নিয়ে এই অনুষ্ঠানে আলোচনা করব। প্রসঙ্গ O2 এবং এই সময়ের মধ্যে আগরতলা সহ গোটা রাজ্যে O2 সার্ভিস খুব দারুণভাবে প্রভাবিত করেছে যাত্রী সাধারণকে। কারণ এই সময়ের মধ্যে একটা বিরাট অংশের ছেলে আছে, বলতে পারেন আগরতলা সহ রাজ্যের কয়েকটি জায়গায় মেয়েরাও এই সময়ের মধ্যে এই যানবাহন চালনার কাজে যুক্ত হয়েছেন। সংখ্যাটা খুবই কম, কিন্তু ছেলেরা বিশেষ করে যারা বেকারত্বে ভুগছেন তারা এই সময়ের মধ্যে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে, বিভিন্ন স্কিমের মাধ্যমে, ব্যাংক সহায়তা এবং বিভিন্ন কর্পোরেশনের মাধ্যমে সহায়তা নিয়ে তারা O2 কেনেন এবং সেই O2 নিজেরাই চালান। বলতে পারেন কর্মসংস্থানের ক্ষেত্র হিসাবে এই O2 একটা বিরাট ভূমিকা নিয়েছে। তার সঙ্গে ই রিক্সা সহ অন্যান্য যে পরিষেবাগুলো রয়েছে সেই পরিষেবার মধ্যে যুক্ত রয়েছেন। তারা তাদের এই পরিষেবার মাধ্যমে এই রাজ্যে সাধারণ মানুষের কাছে একটা বিষয় প্রতিষ্ঠিত করতে পেরেছেন। বিষয়টা হলো ধরে নেওয়া যাক কেউ তেলিয়ামুড়ায় থাকেন, তিনি আগরতলায় আসবেন, তিনি O2তে আসতে পারবেন, এমন একটি বিশ্বাস জন্মেছে তার মধ্যে। কারণ যিনি O2 চালাচ্ছেন বা যার দ্বারা সেই O2 চালানোর কাজটা হচ্ছে, তিনি প্রতিষ্ঠিত করতে পেরেছেন যে এই সময়ের মধ্যে আগরতলাতে O2তে আসা যায়। যে দৃশ্যটা আপনারা দেখছেন সেই দৃশ্যটাই মূলত এই সময়ের মধ্যে একটা মডেল হিসেবে আমরা আপনাদের কাছে তুলে ধরেছি। দপ্তরের কাছেও বিষয়টা পরিষ্কার। যে ছবিটা আপনারা দেখছেন বা যে ছবিতে আপনারা কয়েকজনকে দেখছেন তারা এ রাজ্যের প্রশাসনের মধ্যে আছেন এবং অবশ্যই পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরীর উপস্থিতিতে সেই গুরুত্বপূর্ণ বৈঠক আজ আরো একবার মহাকরণে অনুষ্ঠিত হয়। সেখানে এই O2 পরিষেবা নিয়ে মূলত আলোচনা হয়েছে। যে বিষয়টাকে আমরা আপনাদের কাছে তুলে ধরেছি, O2 চলাচলে করা নির্দেশ প্রয়োগ, যে বিষয়টা বা যে প্রয়োগ করার কথা বলা হচ্ছে এই প্রয়োগ কতটা বাস্তবমুখী হবে আমরা প্রশ্ন রেখেছি এবং আপনাদের কাছে আমরা বিষয়টা উপস্থাপন করলাম। আপনারা ধরে নিন যে আপনি মন্ত্রী সুশান্ত চৌধুরীর বক্তব্য শুনেছেন, আপনি কোনো কোনো ক্ষেত্রে আপনার মতামত থাকতে পারে, অবশ্যই অনুষ্ঠানে বলবেন। আবার আপনি হয়তো যে নির্দেশ বা যে কথাটা বলা হচ্ছে মন্ত্রীর তরফে, দপ্তরের তরফে, সর্বোপরি সরকারের তরফে, সেটাতে আপনি মানতে পারেন বা আপনি সমর্থন করতে পারেন, নাই বা করতে পারেন। আমরা আপাতত যে বিষয়টাতে আপনাদের প্রত্যেককে নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম তার মূল বিষয় হলো যে এই সময়ের মধ্যে আপনিও ভুক্তভোগী যেখানে যানজট সৃষ্টি হয়, বিশেষ করে রাজধানীতে। যারা এই পরিবহন শিল্পের সঙ্গে যারা যুক্ত রয়েছেন বা এই O2 সার্ভিসের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা রোজগার করেন, সংসার সেখানে পরিচালনায় তারা আয়ের উৎস হিসাবে এটাকে ব্যবহার করেন। বলতে পারেন কর্মসংস্থানের একটা অন্যতম ক্ষেত্র। এখন বিষয় হলো যে O2 সার্ভিস নিয়ে কথা হচ্ছে। O2 সার্ভিসের দৃশ্যটা আপনারা দেখলেন, সামনে গোলাপি কালার রয়েছে, পিঙ্ক কালার রয়েছে। সেখানে O2কে চিহ্নিত করা হলো এই কারণে যে O2 শহরে চলতে পারবে এবং O2 যে সার্ভিস দেওয়া হয় বা যে লাইসেন্স কিংবা পারমিট দেওয়া হয়, যে অনুমতি দেওয়া হয়, তাতে বলা হয় যে 15 কিলোমিটারের মধ্যেই তার সার্ভিস থাকবে। তার বাইরে যদি যায় তাহলে অনুমতি দেওয়া দরকার। এখন বিষয়টা হলো একটা আপত্তিকর বিষয় ছিল। কোনো কোনো মহল থেকে প্রশ্ন উঠেছে যে রাজধানী থেকে কিছু O2 দূর দূরান্তে যায়, ধরে নেওয়া যাক উদয়পুর যায়, মাতাবাড়িতে যায়, কিংবা বলতে পারেন আগরতলা থেকে তেলিয়ামুড়া যায়, খোয়াই যায়, আবার বলতে পারেন সোনামুড়া যায় বা অন্যান্য জায়গায় যায়। কেউ কেউ বলছিলেন সাবরুম, বিলোনিয়া থেকে বিভিন্ন জায়গায় O2 সার্ভিস এখন রয়েছে, দূর দূরান্তে দূরপাল্লার O2 সেখানে রয়েছে, যায় এবং তাতে করে জাতীয় সড়কে একটা ঝুঁকি থাকে বা দূরপাল্লার রাস্তায় সেখানে ঝুঁকি থাকে এবং সাম্প্রতিককালে বেশ কয়েকটি জায়গায় দুর্ঘটনাগ্রস্ত হওয়ার খবরে প্রশাসন উদ্বিগ্ন এবং পুলিশ প্রশাসন বিষয়গুলো খতিয়ে দেখছে যে ছোট ছোট গাড়িগুলো বিভিন্ন রোডে গিয়ে দুর্ঘটনাগ্রস্ত হয়, দুর্ঘটনার শিকার হয়, তাতে প্রাণহানি ঘটে, মানুষের জীবনহানি ঘটে এবং তার সঙ্গে মানুষ মারাত্মকভাবে জখম হয় এবং তাতে বিরাট টাকা সেখানে তার ব্যয় হয় বা তাদের ব্যয় হয়। তাতে করে যে অন্যান্য যে গাড়িগুলো আছে সেই গাড়ি, বিশেষ করে বাস সার্ভিস, আগরতলা থেকে অন্যান্য জায়গায় যে বা জেলা সদরগুলোতে যে বাস সার্ভিস রয়েছে সেই বাস সার্ভিসের যারা যুক্ত মালিক কিংবা যারা চালক আছেন তাদের অভিযোগ কিংবা অভিমত যে এই সময়ে ছোট ছোট গাড়িগুলো যাত্রী সাধারণ নিয়ে চলে যাচ্ছে দূর দূরান্তে, সেখান থেকে
সেখানে তারা সংকটে পড়েছেন। বিশেষ করে আগরতলা চন্দ্রপুর থেকে তেলিয়ামুড়া রুটে বাস সার্ভিস বন্ধ ছিল। প্রতিবাদ স্বরূপ সেই বাস সার্ভিস বন্ধ রাখা হয়েছে। ছোট ছোট গাড়িগুলোর সঙ্গে তাদের একটা চরম বিরোধ ছিল। তখনই সে এই গোলাপি কালারের অটো চিহ্নিত করে আগরতলার মধ্যে তারা চলবে এবং বাইরে থেকে যে অটোগুলো রাজধানীতে ঢুকবে তার কিছু নির্দেশ নতুন করে সেখানে দেওয়া হয়েছিল। আজ আরো একবার এই বিষয়গুলো মন্ত্রী সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরেছেন। তিনি তার লিখিত বক্তব্যে বিষয়গুলো রাজ্যের গাতার্থে প্রকাশ করেছেন। সেই বৈঠকে অংশ নিয়েছেন ভারতীয় মজদুর সংঘের প্রতিনিধিরা। আমরা তাদের সঙ্গে কথা বলেছিলাম। তারা তাদের বক্তব্যে রাজ্য সরকার কিংবা পরিবহন দপ্তরের সিদ্ধান্তকে কার্যত তারা সাধুবাদ জানিয়েছেন এবং তারা তাদের বক্তব্যের কথা তুলে ধরেছেন। তারা সংবাদ মাধ্যমকে দেওয়া বক্তব্যে তাদের বক্তব্যের কথা যখন তুলে ধরেছেন তখন তারা বলেছেন যে এই সময়ের মধ্যে পরিবহন দপ্তর বা বলতে পারেন সংশ্লিষ্টরা যে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্তে তারা সন্তুষ্ট এবং সাধুবাদ জানান। তারা কি বলছেন আমরা একবার শুনবো। নাগেরজোলায় দাঁড়িয়ে তাদের তরফে শঙ্কর দে এবং অন্যান্য নেতৃত্ব টিভি24 এর সঙ্গে তারা তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বৈঠকের পর। আমরা একবার তাদের বক্তব্য শুনি। যে মহাকরণে যে আজকে আলোচনা হয়েছে এই সম্বন্ধে এখানে আমাদের রাষ্ট্রপতি সরকারের যিনি ট্রান্সপোর্ট মিনিস্টার সন্তোষ স্যার উপস্থিত ছিলেন ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের সমস্ত অধিকারী এবং ট্রাফিক ডিপার্টমেন্টের সমস্ত অধিকারী সবাই ছিল। সেখানে আমাদের অটো রিক্সা মজদুর সঙ্গের ইউনিয়নের সমস্ত কার্যকর্তা ছিলাম এবং ই রিক্সারও ছিল এবং আমার শিবাজলা ডিস্ট্রিক্ট ওরাও ডিস্ট্রিক্ট সেক্রেটারি ছিল। একটা সিদ্ধান্ত হয়েছে যে আমাদের সামনে টাকা পিঙ্ক কালার করতে হবে। পিঙ্ক কালার করার পরে আমরা পারমিটে লিখতে হবে। পারমিট লেখার আমরা 15 কিলোমিটার রেঞ্জের মধ্যে আমরা মিটার ওটা নিয়ে যেতে পারবো। যদি 1-2 কিলোমিটার বেশি হয় এতে আমাদের ছাড় দেবে, 1 কিলোমিটার বেশি হয়তো এবার ছাড় দেবে। আর যে নরসিংগড় থেকে যেগুলো গাড়ি কামানচুমি নিয়ে আসে এরা নামাতে হবে সার্কেটাও। এখান থেকে যে আমতলি বা বাবুলচুমিতে যেগুলো নিতে গাড়ি আছে নাগরজোড়া নামিয়ে আবার খালি চলে যেতে হবে। তারপর রানীবাজার একটা দেবতা বলেছে এরা জেলখানা নামাতে হবে। কারণ প্রথম যে গত 3 দিন আগে যে প্রেসের মাধ্যমে যেটা আলোচনা হয়েছিল যে এএমসির মধ্যে যারা গাড়ি আছে এএমসি চলতে পারবে। আমাদের যে আমরা শর্ট কথা যেটা বলি যে শর্ট কমিশন হবে ওদের কত রাষ্ট্রপতি সরকার চিন্তা করেছে যে টোটালি যদি সবাইকে বন্ধ করে ধরাতে চলতে হবে, কারণ ফাইন্যান্স আছে স্টুডেন্ট আছে, ওরাকে একটা আশ্বাস দিয়েছে তোমরা নাগরজোলা পেছনদের নামিয়ে খালি চলে যায়। ওদেরকে 3টা রুটে 3টা ডিমার্কেশন করেছে। আজকে আমরা এখানে আলোচনা দিয়ে আমরাও কিছু জানতে পারলাম এবং শ্রমিকদেরকে বলেছে সমস্ত শাখা শ্রমিকদেরকে আমরাও সহযোগিতা করার জন্য শ্রমিকদের সাথে আমাদের সহযোগিতা করে, কারণ এখানে যানজট বেশি বেড়ে গেছে। এবং কালারটা করতে বলেছে কেন কালারটা দিয়ে আমরা পরিচয় হবে যে আমরা এএমসির গাড়ি, পৌর নিগমের গাড়ি। আর যারা কালার নেই ওদেরকে প্রশাসন দেখবে কেন ঢুকছে। যদি স্কুল স্টুডেন্ট ছাত্র যারা আসে কেউ যদি এয়ারপোর্ট গেলে ওর টিকিটটা একটা ফটো তুলে নিয়ে আসতে হবে। যাওয়ার সময় তো প্যাসেঞ্জারের টিকিটটা থাকবে, আসার সময় ফটো তুলে নিয়ে আসবে, তাহলে ট্রাফিক আটকাবে না, প্রশাসন আটকাবে না। সেম যদি কোনো হসপিটালে কোনো রোগী নিয়ে যায়, যে কোনো হসপিটালে তাদের প্রশাসন কোনো ব্যবস্থা করবে না, একটা কাগজ নিয়ে থাকবে। পাশাপাশি আরেকটা আমরা দাবি রেখেছিলাম যে আমরা এয়ারপোর্ট কমার্শিয়াল গাড়ি অটো ঢুকলে 30 টাকা আমাদের পার্কিং রাখে। এটাও মন্ত্রী মহোদয় বলেছে যে যেহেতু 5 মিনিট করে, কারণ আমাদের একটা প্যাসেঞ্জার নামিয়ে 2-3 মিনিট লাগে বেরিয়ে হয়েছে। এটা যদি হয় আমরা আশা করি আমরা শ্রমিকদের একটা ভালো একটা আশ্বাস দিয়েছে, এটা হবে, আশা করি হবে। এই আলোচনা আর বেশি কিছু আলোচনা এখানে করার মতন। অ্যাকচুয়াল যে আগরতলা শহরের যে পরিস্থিতি ছিল বিগত দিনগুলো আপনারা নিজেরাও দেখেছেন যে শহরের মধ্যে 5000 অটো চলার মতন জায়গাও খুব কম। প্রতিনিয়ত 15,000 অটো এসে শহরটাকে একদম জ্যাম করে ফেলে, বাইরের গাড়িগুলা বিশেষ করে আসে। তো আইন শক্ত হওয়া না হতে আসে যায় চালাচ্ছে। আমরা প্রতিনিয়ত এটার প্রতিবাদ জানাতাম, মন্ত্রী সাহেবের কাছে বারবারও গিয়েছিলাম। আমরা অত্যন্ত খুশি যে মন্ত্রী সাহেব অন্তত এই জায়গাটা ভালো একটা সিদ্ধান্ত নিয়েছে যে না শহরের মধ্যে এই গাড়িগুলোই চলবে। পাশাপাশি আমরা তো বললামই যে বাইরের করে গাড়িগুলো যাতে বাঁচে সেই চিন্তা ভাবনাও ভারতীয় মজদুর সংঘ নিয়েছে। আর অন্যান্য যে ছোট ছোট গাড়িগুলো আছে অন্য গাড়ির মধ্যে যেমন আলোচনা হয়েছে যে কিছু গাড়ি যে স্কুলে একজন শিক্ষক মশাই একটা গাড়ি কিনলো, তার সঙ্গে 5 জন শিক্ষক নিয়ে বাস স্কুলে যাওয়া আসা করছে প্রাইভেট নাম্বার। আমরা মন্ত্রী মহোদয়ের কাছে একটা আবেদন করেছি প্রত্যেক ডিপার্টমেন্টে একটা করে চিঠি দেওয়া হোক, যাতে কোনো প্রাইভেট
কোনো প্যাসেঞ্জার বাস কোনো অফিসিয়ালি স্টাফ ক্যারি করতে না পারে। যখন কমার্শিয়াল হবে, তার ট্যাক্স বাড়বে, ইন্স্যুরেন্স বাড়বে, তখন সেই পথে আর সে যাবে না। এটা আমাদের বিশ্বাস, কারণ আমরা জানি একটা কমার্শিয়াল গাড়ির কত টাকা ইন্স্যুরেন্স, কত টাকা ট্যাক্স, ফিটনেস, তখন আর ও যাবে না, তখন নিজের চিন্তাটাই করবে। ওই জায়গাটা বলেছে যে এই জায়গাটা দেখবে, কমার্শিয়াল গাড়ি ছাড়া আগামী দিন এইভাবে অন্য ছোট গাড়ি চলাচল হবে না। আর বাকি যে সিদ্ধান্ত হয়েছে, আপনারা সকলের সিদ্ধান্তে খুশি? এখন অ্যাকচুয়াল কি, ভালো কিছু হতে গেলে একটু তো মানতেই হবে। যে খুশি বলতে এরকম খুশি না যে একদম বাজি ফোটাতে হবে, পটকা ফোটাতে হবে, বহুত কিছু হয়ে গেছে, এরকম না। আমরা খুশি যে শহরটা ঠিক থাকবে। ব্যথাও আছে যে শহরের বাইরে যারা আসতে পারবে না তাদের জন্য আবার রাস্তাটা খোলাও হয়েছে। একদম এরকম খুশির ব্যাপার নেই যে মন্ত্রী আমাদের এত কিছু করে দিয়েছে। আসলে নিজের বাঁচার তাগিদে আরেকজনকে রোকা, অন্য কিছু না। কিন্তু শহরে যতটুকু লোক আছে তার চেয়ে বেশি গাড়ি হয়ে গেছে, ওই জায়গাটাকে কমানো, ওই কারণেই কাজটা করা। খুশি অখুশি ব্যাপার না। সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাই, সঠিক সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি আমাদের বাইরের গাড়িগুলোকে বাঁচারও পথ করে দিয়েছে সরকার। সরকারের এই সিদ্ধান্ত আমরা মন্ত্রীর সঙ্গে একমত। সরকারের যে সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাই। কিন্তু বিগত দিন মিটিংয়ে যেভাবে সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল, আজকে আমরা পরিবহন মন্ত্রীর সঙ্গে আবার সাক্ষাতে বসি, কিছু আইন চেঞ্জ করা হয়েছে। কারণ শহরের বাইরে যে অটোগুলো আছে সেগুলো ভারতীয় মজদুর সংগঠিত। তো আমরা শহরে থেকে ব্যবসা করবো, খাবো, অন্যরা খাবে না, তা তো হতে পারে না। আমরা ভারতীয় মজদুর সংঘ শ্রমিক হিসেবে যেহেতু কাজ করি, সবাই যেহেতু বাঁচতে পারে তার দিকে বিবেচনা করে মন্ত্রী সাহেবের লোকে আবার পুনরায় বৈঠক হয়। বৈঠকের নতুন কিছু সিদ্ধান্ত হয়। সিদ্ধান্তগুলো হলো, প্রথম তো ছিল যে কর্পোরেশন এরিয়ার মধ্যে বাইরের কোনো গাড়ি ঢুকতে পারবে না। আমাদের গোলাপি গাড়ি ছাড়া অন্য কোনো গাড়ি ঢুকতে পারবে না। কর্পোরেশন এরিয়ার মধ্যে অটোর সামনের জায়গাটা গোলাপি কালার করা হবে, বাকি রোডগুলো পারমিট, যে রোডে পারমিট আছে সেগুলো উল্লেখ থাকবে, এই রোডেই চলবে, কিন্তু বাইরের গাড়ি ঢুকতে পারবে না। তো যথারীতি ওই সিদ্ধান্তের পরে আজকে আমরা যে আলোচনা হয়, সেই আলোচনায় একটা মধ্যস্থ উঠে আসে। তা হলো জিরানিয়া, রানীবাজার, মোহনপুর যে অটোগুলা আছে সেই জায়গা থেকে প্যাসেঞ্জার ক্যারি করতে পারবে। আগরতলা জেল রোড যে জায়গাটা মোটর স্ট্যান্ডের পাশেই, জেল রোডের পাশে তারা ড্রপিং করবে। শহরের মধ্যে ঢুকতে পারবে না, কিন্তু কর্পোরেশন এরিয়ায় ঢুকতে পারবে। কর্পোরেশন এরিয়ায় যদি বাদ হতো তাহলে তো খয়েরপুরে আটকে যেত। খয়েরপুর পর্যন্ত কর্পোরেশন এরিয়া, ওই জায়গাটা ওদের ছাড় দেওয়া হয়েছে। ছাড় দিয়ে এখন জেলখানার পাশে ওরা প্যাসেঞ্জার ড্রপ করবে, ড্রপ করে আবার চলে যাবে। ওখানে স্ট্যান্ড না, কিন্তু ড্রপ করবে। আর এটি বিশালগড় থেকে আসা গাড়িগুলা উদয়পুরে যে কোনো কারণে আসবে, সেই গাড়িগুলা নাগেরজোড়া প্যাসেঞ্জার ড্রপ করবে, ড্রপ করে সে চলে যাবে, দ্বিতীয় প্যাসেঞ্জার নিতে পারবে। আরেকটা বিষয় হলো, আমরা মধ্যস্থ পরিবারের বেশিরভাগই শহরে বসবাস করছি। আমাদের ছেলে মেয়েরা প্রাইভেট টিউশনে অটোগুলা রিজার্ভ করে নিয়ে যায়। সেই ক্ষেত্রে দেখা গেছে যে এই আইন লাগু হলে যে আমাদের যে মধ্যস্থ পরিবারের ছেলে মেয়েরা কিভাবে মাস্টার বাড়ি যাবে, এত টাকা দিয়ে তো আমরা অন্য কিছু গাড়ি কিনতেও পারবো না, বাইক কিনতে পারবো না, সময়েরও ব্যাপার আছে। সেই জায়গায় আমরা মন্ত্রী মহোদয়ের কাছে আবেদন করেছিলাম, উনি সেই জায়গাটাও রেখেছেন। যদি কোনো অটো প্রাইভেট টিউশনে ছাত্রী নিয়ে যায় তাকে ছাড়া হবে। যেই জায়গা থেকেই মনে করেন জিরানার থেকেও, জিরানিয়ার আমাদের শাখা আছে, শাখা থেকে লিখে দেবে যে এই অটোটা প্রতিনিয়ত ওই জায়গায় স্টুডেন্ট নিয়ে যায়, আসবে, প্রতিনিয়ত স্টুডেন্ট নিয়ে আসবে, স্টুডেন্ট নিয়ে যাবে, তাতে কোনো দ্বিমত নেই। কিছু কিছু ক্ষেত্রে আছে আমাদের কর্মচারী যে একটা অটোতে 3 জন করে প্যাসেঞ্জার নিয়ে শহরে কোথাও না কোথাও স্কুলে যায়, অফিসে যায়, সেই ক্ষেত্রেও আমরা দেখেছি, বলেছি, সেটাও মেনেছে। বলে ঠিক আছে, যদি এরকম হয় কিন্তু নৈতিক হতে হবে। বলে এরকম না যে অফিসের নাম দিয়ে সারাদিন শহরের উপরে ঘুরবে, সেটা হবে না। সেদিকে ভারতীয় মজদুর সংঘ নজর রাখবে, প্রশাসনও নজর রাখবে। শুধু অফিসিয়ালি ক্ষেত্রে যে অফিস স্টাফ নিয়ে আসবে, স্কুল ছাত্রী নিয়ে আসবে, সেই জায়গাটা ছাড় দেওয়া হবে। বা কোনো অসুস্থ রোগী নিয়ে আসবে, তারপরে আর সেগুলো যেতে পারবে। যাওয়ার সময় শহরের উপরে কোনো ধরনের গ্যাঞ্জাম করা যাবে না। আসবেন, তারপর প্যাসেঞ্জার নামিয়ে দিয়ে আপনি আপনার মতন চলে যাবেন। আপনার এরিয়াটা যে জায়গা থেকে ধরা হচ্ছে পারমিট আছে, সেই জায়গা থেকে আবার প্যাসেঞ্জার ক্যারি করবেন। ওটাই আজকে সিদ্ধান্ত হয়েছে। আর আমাদের এই অনেক দিন হয়ে গেছে অটোগুলা, তো আমরা পরিবহন মিনিস্টারের কাছে একটা দাবি রেখেছিলাম যে আমাদের শহরে তো আর অটো দেওয়া হয় না, 2009-এর পরে আর অটো সাপ্লাই হয়নি। তো পুরোনো অটোগুলা
বিশেষ করে এ বি সি 3টা সিরিজের অটোগুলোর কন্ডিশন এত খারাপ, যে কোনো সময় শহরের যে কোনো জায়গায় ওইগুলো খারাপ হয়ে যায়। তো এই খারাপ হতে সবার জ্যাম লাগে, সারানোর তো সময় লাগে, ওই টাইমে খারাপ হয়েছে। আপনি ওইগুলাকে জ্যামারিজ দিয়ে পুনরায় আবার অটো করার জন্য উনি রাজি হয়েছে। ফিটনেসের ব্যাপারে আলাপ আলোচনা হয়েছে, ওটাও উনি বলেছেন যে ওটা ব্যক্তিগত আমার না, আমি ক্যাবিনেটে আলাপ করে আপনাদের আশ্বাস করছি যে পুরোটা না হোক কিছুটা হলেও আপনাদের সহায়তা করা হবে ফিটনেস ক্ষেত্র। আমার সমাজের মধ্যে একটা স্বস্তির ভাব এসেছে, বাইরের শ্রমিকরাও বাঁচবে। একদম প্রথম যে হাওয়া ছিল যে শহরে যাওয়া যাবে না, কর্পোরেশন এরিয়া যাওয়া যাবে না, ইউনিভার্সিটির পরে ঢোকা যাবে না, সেদিকে লেম্বুঝরা পরে ঢোকা যাবে না, ওই জায়গাটা থেকে একটু আপনি গান্ধীগ্রাম মনপুর থেকে যে অটোগুলো আসবে তারা সার্কিট হাউসের যে টার্নিং প্যাসেঞ্জার ড্রপ করছেন না, শুধু প্যাসেঞ্জার ড্রপ করে আবার নিয়ে যাবে যদি এমনি প্যাসেঞ্জার আনে। আর রিজার্ভ হলে তো সেটা অন্য ব্যাপার, বাচ্চাদেরকে নিয়ে আসবে, স্কুলে নিয়ে আসবে, অফিস নিয়ে আসবে, সেই ক্ষেত্রে খারাপ। আমাদের আগরতলা শহরে বিশেষ করে যারা শ্রমিক ভাইরা রয়েছে এবং সাধারণ জনগণ রয়েছে, তাদের মধ্যে একটা অসন্তোষের কারণ হয়ে দাঁড়িয়েছে এবং সেটাকে মাথায় রেখে গত 10 তারিখ মহাকর ইলেকট্রিক মানে বিক্রি জানা হয় সংগঠন মানে যে যার মতন প্রধানমন্ত্রী বিষয়ে একটু এরকম যে তখন ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী সেদিনের বৈঠকের পর 10 জুনের বৈঠকের পর সাংবাদিক সম্মেলন করেছিলেন। আজ আরো একবার বৈঠক করে বিষয়গুলোতে কিছুটা সংযোজন করেছেন বা নতুন করে বিষয়গুলো দিয়েছেন। সেখানে মন্ত্রীর তরফে কি বক্তব্য ছিল বা মন্ত্রী কি লিখিতভাবে বক্তব্য দিয়েছেন তা অবশ্যই এই অনুষ্ঠানে আপনাদের কাছে তুলে ধরবো। তার আগে আপনাদের কথা শুনবো। নমস্কার, কে বলছেন? নমস্কার, আগরতলা থেকে বলছিলাম। হ্যাঁ বলুন। আসলে গরিবের আরো মৃত্যুর ভিড় হেরা দিচ্ছে। বিশালগড় থেকে কোন ভদ্রলোক আগরতলা বাজার করবে, টোটো নিয়ে নাগরতলা আসলো, মানে কিন্তু অটোগুলা কিন্তু প্যাসেঞ্জার নিতে পারবে না। ভাড়া কত যাবে? অটোগুলা ভাড়া কত নেবে? একজন কৃষক যদি হয় ভাড়া কত নেবে? এই ভাড়াটা কার উপরে যাবে? কৃষকের উপরে যাবে। সিস্টেমটা এরকম ভাবে না করে অন্য কিছু করে নাকি চিন্তা ভাবনা করলে
আর কি মনে করার পর সব তো মেরে যাবে। তো যেহেতুগুলো উঠতে থাকছে, ড্রাইভার না মিউনিসিপালিটি থাকছে, এই তত হয়ে যাবে, আবার একটা সমস্যা হয়ে যাবে। পুলিশের উপরে তো বলে মনে হয় ভালো হয়। নমস্কার, কে বলছেন? এবং আজকের বৈঠকের পর ভারতীয় মজদুর সংঘের তরফে একটি বিষয় সেখানে একেবারে স্পষ্ট করে দেওয়া হয়েছে বা বিষয়গুলো পরিষ্কার করা হয়েছে সংবাদ মাধ্যমের কাছে যে তারা কি চান। নিশ্চয়ই তাদের তরফে সংগঠন রয়েছে, তাদের তরফে সাংগঠনিক বিষয় রয়েছে, তারা সেই বিষয়গুলো চর্চা করেছেন, আলোচনা করেছেন। পরবর্তী ধাপে বোধহয় আরো কিছু বক্তব্য তাদের থাকতে পারে। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি সাময়িক বলছি। বিশেষ অবাস্তব সিদ্ধান্ত, অবাস্তব এই যে একটা সিদ্ধান্ত। ঠিক আছে, উনি জানান যে আগরতলা এমসির এখানে গোলাপ নিয়ম করবেন, কিন্তু আগরতলা এমসির বাইরে তো লক্ষ লক্ষ গাড়ি ফিরছে, ভাই টাইম সেদিকে অটোরিক্সারে টার্গেট করছেন। এই যে ই রিক্সা, ওই যে রিক্সা আর রিক্সা এরা তো কোনো কিছু না। এরা এই যে যানজট হয়, কারণটা হইল রিক্সা এবং আদার্স অনেকগুলো যানজট করে না। এটা একটা আইওয়ার্ড, এটা কেউ মানবো না। কারণ এখান থেকে এয়ারপোর্ট থেকে যদি একটা লোক তাকে কাগজ দেখাইতে হইব যে আমি যদি বাজারঘাট থেকে আমি যাই, আমি বলতে দেখছি আমি হাসপাতালে যাবো, আমার দেখা। এগুলো অবাস্তব সিদ্ধান্ত। ওয়াই নট রিক্সা ব্যান করে দেওয়া আগরতলা শহরে। কোন শহরে এই রিক্সা চলে না। ভালো থাকবে, ঘুরে ঘুরতে। নমস্কার, ভালো থাকবে। নয় লিখে দেবে যে ওটা প্রতিনিয়ত ওই জায়গায় স্টুডেন্ট নিয়ে যায়। আসবে শুধু অফিসিয়ালি ক্ষেত্রে যে অফিস স্টাফ নিয়ে আসবে, স্কুল ছাত্রী নিয়ে আসবে, সেই জায়গাটা ছাড় দেওয়া হবে। বা কোনো অসুস্থ রোগী নিয়ে আসবে, এয়ারপোর্টের আসবে, সেগুলো যেতে পারবে। যাওয়ার সময় শহরের উপরে কোনো ধরনের গ্যাঞ্জাম করা যাবে না। আসবেন, তারপর প্যাসেঞ্জার নামিয়ে দিয়ে আপনি আপনার মতন চলে যাবেন। আপনার এরিয়াটা যে জায়গা থেকে ধরা হচ্ছে পারমিট আছে, সেই জায়গা থেকে আবার প্যাসেঞ্জার খেয়ে ওটাই। নমস্কার, কে বলছেন? আর নমস্কার, কে বলছেন? হ্যাঁ, বলছি। দেখুন, আজকের যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্ততে আমাদের মতো সাধারণ মানুষের আরো ব্যাঘাত ঘটছে। তার কারণ আমরা দেখছি চরিরাম থেকে যদি আমরা একটা অটো দিয়া আমরা আগরতলাতে যাই, তখন 200 টাকা ভাড়া দিলে আমাদের চলে রিজার্ভ যেতে পারি। কারণ আওয়ানের সময় উনি আবার 100 টাকা আসতে পারে। কিন্তু এখন কিন্তু আমরা সাধারণ মানুষ যদি আগরতলা যাইতে হয় একটা অটো নিয়ে, তার ভাড়াটা দিতে হইব, আপ ডাউনের ভাড়া দিতে হবে, যেহেতু প্যাসেঞ্জার আসতো না। তাহলে এই সমস্ত কিছুটাই সবটা আম জনতার উপরে আইয়া পড়তে আসছে। মন্ত্রী মহোদয় কার চিন্তা করলো? আম জনতা যে 40 লক্ষ মানুষ, তাদের চিন্তা করলো নাকি এই যে 5 লক্ষ তাদের চিন্তা করলো, না 35 লক্ষ আম জনতা চিন্তা করলো? আমরা এই দিক দিয়ে দেখতে দিব যে আম জনতার উপরে এই চাপটা পড়তে আসছে। আমরা সাধারণ মানুষ জীবিতে যাবো, একটা অটো নিয়ে যাবো, অটোটা আমরা 300 টাকা ভাড়া দেবো চরিরাম থেকে, তা আইতে 200 টাকা ভাড়া আনতে পারবে। এখন যখন প্যাসেঞ্জার আনতে পারবে না, তখন তার এখানে কিন্তু 500 টাকা ভাড়া দিতে হবে। সেটা তার উপরে হচ্ছে সাধারণ মানুষের উপরে এই চাপটা পড়ছে। আসলে এইভাবে মানুষকে বিভ্রান্ত করা এবং গরিব মানুষের উপর সবচেয়ে বেশি চাপ দেওয়া হলো মূল কারণ। গরিব বিরোধী বলে আমরা মনে করি এই সিদ্ধান্তটাকে আজকে সিদ্ধান্তটা। আর অটো স্ট্যান্ড গুলা যেটি আছে সেগুলো কিন্তু দেখা গেল কোনো ডেভেলপমেন্ট করা হয় না।
আমরা দেখলাম বিশাল করে স্ট্যান্ড, যদি আপনারা কোনো প্রতিনিধি পাঠাতে থাকেন দেখবেন বৃষ্টি হলে বিশাল করে স্ট্যান্ডের সামনে আদৌ জল থাকে, 1 ফুট জল থাকে, কিন্তু প্যাসেঞ্জার উঠতে পারে না। জোরগুলোর থেকে মাঠে 50 টাকা খারাপ করছো না, এই হলো অবস্থা। এই থেকে কিভাবে আরো উৎপাদন করা যায়, কিভাবে উন্নত করা যায় সেই চিন্তা করা দরকার, যাতে আমজনতার উপরে এই চাপটা না পড়ে। আর আমাদের এই অনেক দিন হয়ে গেছে অটোগুলা, তো আমরা পরিবহন মিনিস্টারের কাছে একটা দাবি রেখেছিলাম যে আমাদের শহরে তো আর অটো দেওয়া হয় না, 2009-এর পরে আর অটো সাপ্লাই হয়নি। তো পুরোনো অটোগুলা বিশেষ করে ABC 3টা সিরিজের অটোগুলার কন্ডিশন এত খারাপ, যে কোনো সময় শহরের যে কোনো জায়গায় ওইগুলা খারাপ হয়ে যায়। তো এই খারাপ হতে সবার জ্যাম লাগে, সারানোর তো সময় লাগে, ওই টাইমে খারাপ হয়েছে। আপনি ওইগুলাকে ড্যামারিজ দিয়ে পুনরায় আবার অটো করার জন্য উনি রাজি হয়েছে। ফিটনেসের ব্যাপারে আলাপ আলোচনা হয়েছে, ওটাও উনি বলেছেন যে ওটা ব্যক্তিগত আমার না, আমি ক্যাবিনেটে আলাপ করে আপনাদের আশ্বাস করছি যে পুরোটা না হোক কিছুটা হলেও আপনাদের সহায়তা করা হবে ফিটনেস ক্ষেত্রে। আমার সমাজের মধ্যে একটা স্বস্তির ভাব এসেছে, বাইরের শ্রমিকরাও বাঁচবে। একদম প্রথম যে হাওয়া ছিল যে আর শহরে যাওয়া যাবে না, কর্পোরেশন এরিয়া যাওয়া যাবে না, ইউনিভার্সিটির পরে ঢোকা যাবে না, এদিকে লেম্বুঝরা পরে ঢুকে যাবে না, ওই জায়গাটা থেকে একটু আপনি গান্ধীগ্রাম মোহনপুর থেকে যে অটোগুলো আসবে তারা টার্নিংটা ওই জায়গায় প্যাসেঞ্জার ঢোকেছেন না, শুধু প্যাসেঞ্জার দেখাচ্ছেন। মাননীয় মন্ত্রী মহোদয় যে সিদ্ধান্ত নিলেন যে অটো চালকের ব্যাপারে, যে টাউনের ভিতরে অটো যেতে পারবে না, বিশেষ করে বাইরের অটো, টাউনের অটো, লোকাল অটো আলাদা আলাদা সিস্টেম। আর কোনোদিন আমরা শুনি নাই রিজার্ভ দিলে তো আমি যে কোনো জায়গাতেই নিতে পারি। এবার রিজার্ভ দিলে একটা গাড়ি যা আইটের সমর্থক প্যাসেঞ্জার পাইছে, তার ওই রিজার্ভটার ক্ষেত্রে মানে চড়া দাম না নিয়ে একটু মোটামুটি দাম নিয়ে রিজার্ভটা সে ধরে। একটা গরিব মানুষ কিন্তু অটো রিজার্ভ নেয়, আর একটা ধনী মানুষ কিন্তু মারুতি রিজার্ভ নেয়। পার্থক্যটা এটাই যে ধনী মানুষের দিন কিন্তু চলে আসছে। মারুতি যদি আমরা কথার কথা বিশালগড় থেকে আগরতলা থেকে যায় অথবা দলিরাম থেকে আগরতলা যায়, একটা মারুতির ভাড়া লাগবে মিনিমাম 500 থেকে 600 টাকা। আর এখন অটুলি কিন্তু তারা 200 টাকা দিয়ে নিয়ে রিজার্ভ নিয়ে তারা যেতে পারে। তো সেই জায়গাতে দেখা গেল যে অটো যখন যেতে পারবে না, আর রিজার্ভ যখন যাবে আর রিজার্ভ আসার সময় প্যাসেঞ্জার নিয়ে আসতে পারবে না, তাকে কিন্তু পুরো দামটাই নিতে হবে। এই 500 টাকা দিতে এখন কিন্তু অটো আর যাবে না মিটারটা। তাই যে জিনিসটা মন্ত্রী মহোদয় করলেন, আমজনতা গরিব মানুষের উপরে আবার একটি নজিরবিহীন কূপ বসাইয়া দিলেন। ডিজিটাল সেই ত্রিপুরাটা ডিজিটাল করতে গিয়ে গরিব মানুষের উপরে আঘাত আসবে। আমরা দেখলাম এই বিজেপি গভর্নমেন্ট ত্রিপুরাতে আসার পর এই 7 বছরে যতটি কূপ মারছে সব কিন্তু গরিব মানুষের উপরে আঘাত আনছে। গরিব মানুষের উপকার করতে ভালোভাবে এই সরকারটা কিন্তু বলতে পারবে না, কোনো দিক দিয়ে বলতে পারবে না। গরিব মানুষের উপরে আঘাত, সেই বেকারের উপরে আঘাত, তারপরে রেগার কর্মচারীর উপরে তো সেই গরিবই আঘাত। তারা কাজ ভালো করছে, তারা ভালো করছে, নিজেদের বেতন তেমন বাড়িয়েছে, আর কর্মচারীদের দিয়ে না দিয়ে বা তারা নিজেদের বেতন ছিল না তারা রাখছে। তো এরকম বিভিন্ন যে সিদ্ধান্তগুলি করেন, তারা কিসের সিদ্ধান্ত করেন এইগুলি একটু ভেবে চিন্তে করা উচিত। আবার অটোগুলারা একটা বিপদে উঠছে, যা কষ্ট করে একটা অটো গাড়ি কিনছে, এখন সেই গাড়িটাও চালায় তাদের রুটি ভালো করে করতে পারবে না, যেহেতু একটা রেস্ট্রিকশন চলে আসলো, তাদের সংসারটাও চলবে না ভালো করে, তাদের ছেলে পুলে নিয়ে তারা আসছে, খেতে কষ্ট হবে। মানে মহা কষ্টের দিন কাটাবে গরিবরা, বিশেষ করে অটো চালক কিন্তু শুধু প্যাসেঞ্জার ড্রপ করে আবার। যারা শ্রমিক নমস্কার, ভাইয়েরা কে বলছেন? হ্যালো হ্যালো লাইভে আছেন?
লাইভে আছেন? হ্যাঁ বলুন। নমস্কার, কে বলছেন? হ্যালো স্যার, আমি বিশাল হচ্ছে বলতেছি। হ্যাঁ বলুন। স্যার আমি তো বিচার করছি, আমার ওখানে আগরতলা ধানমন্ডি একটা গাড়ি যা আসার সময় কিভাবে আসবো? এবং সাধারণ জনগণ রয়েছে, তাদের মধ্যে একটা অসন্তোষের কারণ হয়ে দাঁড়িয়েছে। এবং সেটাকে মাথায় রেখে গত 10 তারিখে মহাকরণে আমাদের পরিবহন দপ্তরের বিভিন্ন আধিকারিকগণ, পুলিশের তরফ থেকে আইজি ল অ্যান্ড অর্ডার, এসপি ট্রাফিক, আমাদের পুলিশের অন্যান্য আধিকারিকরা এবং বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের আধিকারিকদের সঙ্গে একটা মিটিংয়ে আমরা মিলিত হয়েছিলাম। এতদিন আমরা দেখেছি যে আগরতলা শহরে যে অটো রিক্সাগুলো চলাচল করে তারা আগরতলা শহরের বাইরে কিন্তু যায় না। আগরতলা পৌর পরিষদের ভেতরেই তাদের পরিধি বা তাদের যে সীমারেখা। কিন্তু অপরদিকে আমাদের পার্শ্ববর্তী যে আগরতলা শহরের মহকুমাগুলো রয়েছে, যেমন মোহনপুর, আমাদের জিরানিয়া মহকুমা, আমাদের বিশালগড় মহকুমা, এই যে মহকুমাগুলো, সেখান থেকে অনেক সময় আমরা দেখি বিভিন্ন সময় অটো ড্রাইভার যারা রয়েছেন তারা বিভিন্ন জনগণকে নিয়ে, মানুষকে নিয়ে, প্যাসেঞ্জারকে নিয়ে আগরতলা শহরে প্রায় সময়ই তারা উপস্থিত হন। অনেক সময় এয়ারপোর্টের প্যাসেঞ্জারকে নিয়ে, কখনো হাসপাতালের কোনো রোগীকে নিয়ে, বা কখনো ডাক্তার দেখাতে এসছে কোনো জনসাধারণকে নিয়ে। এবং আগরতলা শহরে যখন তারা প্রবেশ করে, ধরুন মোহনপুর বা জিরানিয়া বা বিশালগড়ের কোনো গাড়ি, অটো, তখন পুলিশের তরফ থেকে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। যেহেতু তাদের রুট পারমিট আগরতলা শহরের জন্য নয়, তাদের উপর পেনাল্টি ইম্পোজ করা হয়, বা অনাকাঙ্ক্ষিত ভাবে, অবাঞ্ছিত ভাবে অনেক সময় আমরা দেখেছি তারা শহরের যারা অটো ড্রাইভাররা রয়েছে তাদের সঙ্গে মনোমালিন্য তৈরি। আপনারা প্রত্যেকে জানেন যে গত যে বৈঠকটি ছিল, সেই বৈঠকের পর আজ যখন আরেকটি বৈঠকে বসেন মন্ত্রী, তারপর কিন্তু তার তরফে একটি বক্তব্য দেওয়া হয়েছে। যে বক্তব্য থেকে জানা গেছে যে মোহনপুর মহকুমার অধীনস্থ যে নরসিংগড়, বামুটিয়া, গান্ধীগ্রাম, মোহনপুর থেকে শহরের দিকে আগত অটোগুলো যখন যাত্রী নিয়ে রাজধানী আগরতলার সার্কিট হাউসের কাছে আসবেন, গান্ধী মূর্তির পাদদেশে গোলচক্কর পর্যন্ত তারা যাত্রী নিয়ে আসতে পারবেন এবং সেখানে যাত্রী নামিয়ে দিয়ে অটোগুলো আবার তাদের আগের জায়গায় ফিরে যাবেন। কোনোভাবে সার্কিট হাউসের গান্ধী মূর্তি সংলগ্ন গোলচক্কর এলাকায় কোনো ধরনের স্থায়ী স্টপেজ তৈরি বা যাত্রীদের জন্য অপেক্ষা করা যাবে না বলে জানানো হয়। জিরানিয়া মহকুমার অধীনস্থ জিরানিয়া, খয়েরপুর, রানীবাজারের দিক থেকে যে অটোগুলো আসছে সেগুলো চন্দ্রপুর বাস স্ট্যান্ড অথবা পুরনো জেলখানা, কেন্দ্রীয় সংশোধনাগারের পাশে, সেখানে তারা যাত্রী পরিবহন করে তারা এখানে যাত্রী নামিয়ে দিয়ে তারপর তারা আবার চলে যাবেন তাদের জায়গায়। ঠিক বিশালগড়, শেখেরকোট, বামতলির দিক থেকে আসা অটোগুলো নাগেরজলা মোটর স্ট্যান্ডে যাত্রী নামিয়ে দিয়ে তারা আবার পুনরায় তাদের জায়গায় চলে যাবেন। রাজধানী আগরতলা বিভিন্ন স্থানে গ্রাম অঞ্চল থেকে আগত কোচিং সেন্টারে পড়তে আসা ছাত্রছাত্রীদের রিজার্ভ অটোর মাধ্যমে শহরে প্রবেশ করতে পারবে। তবে যাত্রী সাধারণত কোচিং সেন্টারে নামিয়ে দিয়ে ওই অটোগুলো কোনোভাবেই শহরে যাত্রী পরিবহন করতে পারবে না বলে আজকের বৈঠক থেকে জানিয়ে দেওয়া হয়। এবং সবকটি বিষয়ের ক্ষেত্রে অটো চালকদের সর্বতোভাবে সেখানে সহযোগিতা করা, সর্বতোভাবে বিষয়গুলো তারা তুলে ধরেছেন।
আজ ভারতীয় মজদুর সংঘের তরফে নেতৃত্ব সংবাদ মাধ্যমের কাছে বিষয়গুলো উত্থাপন করেছেন। ভারতীয় মজদুর সংঘের তরফে কি বক্তব্য, আজ নাগেরজলায় দাঁড়িয়ে তারা কি বলছেন, আমরা আরো একবার শুনবো। যে নগরণে যে আজকে আলোচনা হয়েছে এই সম্বন্ধে এখানে আমাদের রাষ্ট্রপতি সরকারের যিনি ট্রান্সপোর্ট মিনিস্টার সন্তোষ স্যার উপস্থিত ছিলেন ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের সমস্ত অধিকারী এবং ট্রাফিক ডিপার্টমেন্টের সমস্ত অধিকারী, সবাই ছিল সেখানে। আমাদের অটো রিক্সা মজদুর সঙ্গে ইউনিয়নের সমস্ত কার্যকর্তা ছিলাম এবং ই রিক্সারও ছিল, এবং আমার শিবাচল ডিস্ট্রিক্ট ওরাও ডিস্ট্রিক্ট সেক্রেটারি ছিল। একটা সিদ্ধান্ত হয়েছে যে আমাদের সামনে পুরো জায়গা পিঙ্ক কালার করতে হবে। পিঙ্ক কালার করার পরে আমরা পারমিটে লিখতে হবে। পারমিট লেখার আমরা 15 কিলোমিটার রেঞ্জের মধ্যে আমরা মিটার ওটা নিয়ে যেতে পারবো। যদি 1-2 কিলোমিটার বেশি হয় এতে আমাদের ছাড় দেবে, 1 কিলোমিটার বেশি হয় এবার ছাড় দেবে। আর যে নরসিংগড় থেকে যেগুলো গাড়ি কামানচুমি নিয়ে আসে এরা নামাতে হবে সার্কেট হাউস। এখান থেকে যে আমতলি বা বাবুলচুমতি যেগুলো ইউনিভার্সিটি গাড়ি আছে নাগরজোড়া নামিয়ে আবার খালি চলে যেতে হবে। তারপর রানীবাজার একটা দাদা বলেছে এরা জেলখানা নামাতে হবে। কারণ প্রথম যে গত 3 দিন আগে যে প্রেসের মাধ্যমে যেটা আলোচনা হয়েছিল যে এএমসির মধ্যে যারা গাড়ি আছে এএমসি চলতে পারবে। আমাদের যে আমরা শর্ট কথা যেটা বলি যে শর্ট নামে ওদের কত রাষ্ট্রপতি সরকার চিন্তা করেছে যে টোটালি যদি সবাইকে বন্ধ করে ধরাতে চলতে হবে, গাড়ি ফাইন্যান্স আছে, ইনস্ট্রুমেন্ট আছে, ওরাকে একটা আশ্বাস দিয়েছে তোমরা নাগরজোলা প্যাসেঞ্জার নামে খালি চলে যাও। ওদেরকে 3টা রুটে 3টা ডিমার্কেশন করেছে। আজকে আমরা এখানে আলোচনা দিয়ে আমরা কিছু জানতে পারলাম এবং শ্রমিকদেরকে বলেছে সমস্ত শাখা শ্রমিকদেরকে আমরা সহযোগিতা করার জন্য শ্রমিকদের সাথে আমাদের সহযোগিতা করে, কারণ এখানে যানজট বেশি বেড়ে গেছে। এবং কালারটা করতে বলেছে কেন, কালারটা দিয়ে আমরা পরিচয় হবে যে আমরা এএমসির গাড়ি, পুরনো গাড়ি। আর যারা কালার নেই ওরাকে প্রশাসন দেখবে কেন ঢুকছে। যদি স্কুল স্টুডেন্ট ছাত্র যারা আসে কেউ যদি এয়ারপোর্ট গেলে ওর টিকিটটা একটা ফটো তুলে নিয়ে আসতে হবে। যাওয়ার সময় তো প্যাসেঞ্জার গাড়ি টিকিটটা থাকবে, আসার সময় ফটো তুলে নিয়ে আসবে, তাহলে ট্রাফিক আটকাবে না, প্রশাসন আটকাবে না। সেম যদি কোনো হসপিটালে কোনো রোগী নিয়ে যায়, যে কোনো হসপিটালে, তাদের প্রশাসন কোনো ব্যবস্থা করবে না, একটা কাগজ নিয়ে আসতে হবে। পাশাপাশি আরেকটা আমরা দাবি রেখেছিলাম যে আমরা এয়ারপোর্ট কমার্শিয়াল গাড়ি অটো ঢুকলে 30 টাকা আমাদের পার্কিং রাখে। এটাও মন্ত্রী মহোদয় বলেছে যে যেহেতু 5 মিনিট করে, কারণ আমাদের একটা প্যাসেঞ্জার নামিয়ে 2-3 মিনিট লাগে বেরিয়ে হতে। এটা যদি হয় আমরা আশা করি আমরা শ্রমিক ভাইয়ের একটা ভালো একটা আশ্বাস দিয়েছি, এটা হবে, আশা করি হবে। এই আলোচনা আর বেশি কিছু আলোচনা এখানে করার মতো অ্যাকচুয়াল যে আগরতলা শহরের যে পরিস্থিতি ছিল বিগত দিনগুলো আপনারা নিজেরাও দেখেছেন যে শহরের মধ্যে 5000 অটো চলা। দেখুন, আসলে তো মন্ত্রী সুশান্ত চৌধুরী যে সিদ্ধান্তগুলি নিয়েছেন এটাও একটা সত্য, কারণ এইগুলি একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে চলা উচিত। কিন্তু বেকাররা কি করবে? বেকাররা তো নিরুপায়, একদম নিরুপায়, কারণ এরা তো পেটের জন্যই ঘোরাঘুরি করে। এই যে লাইন ছাড়া একজনে আরেকজনের লাইনে চলছে, এটা কিন্তু পেটের জন্য, তাদের খুব একটা দোষ নেই। কারণ যদি মন্ত্রী সুশান্ত চৌধুরী যদি আজকে অটো ড্রাইভার হতেন উনি বুঝতেন ব্যাপারটা। কাজে এটা কারণ আমি বলবো কারণ দোষ নেই, তাদেরকে ব্যবস্থা করা উচিত। আর এত অটো আগরতলা শহরে পাড়া দেওয়ার জায়গা থাকে না, ট্রাফিক পুলিশ থাকে না যে তাদেরকে নিয়ন্ত্রণ করবে। এই অবস্থা চললে তো আগরতলা শহরটা একদম বিশৃঙ্খলা। এই যে জহার ব্রিজের আপনার অটো স্ট্যান্ডটা তারা নষ্ট করলো, এখানে ফুল বাগান বানিয়েছে আর নদীটাকে ছড়া বানিয়েছে, এটা তো আরো জনসাধারণ সর্বনাশ। আমাদের প্রতিদিন এই রাস্তায় চলতে হয় 2-3 বার। অটোগুলি রাস্তার মধ্যে স্ট্যান্ড করেছে, উড়াল পুলের নিচে অটো স্ট্যান্ড, এগুলি হয় নাকি? যা খুশি তা করছে। এগুলি বুঝের লোক ছাড়া দায়িত্বে থাকলে যা হয় তাই হচ্ছে, আর জনসাধারণ সব দিকে করতে পারছে। এটাই আমার বক্তব্য। নমস্কার। 5000 অটো চলার মতন জায়গাও খুব কম, প্রতিনিয়ত 15,000 অটো এসে শহরটাকে নমস্কার, কে বলছেন? একদম জ্যাম করে ফেলে। হ্যালো, কথা বলুন, হ্যালো কথা বলুন। স্যার নমস্কার।
আমি দুইটা কথা বলতে চাই। সরকার শুধু আমাদের পরিবহন শ্রমিকদের উপরে নিলেই মানে ইয়ের খোড়া বোলাইতে চাইছে। শ্রমিকরা লকডাউনে একটা বছর মেরেছে, গাড়ি চলে নাই, শ্রমিকরা গাড়ি চালাতে পারে নাই, কিন্তু সরকার কোনো শ্রমিকদের কোনো হেল্প করে নাই, পাঁচ পয়সা হেল্প করে নাই কোনো শ্রমিকের। এরপরে শ্রমিকদের উপরে পুলিশের জুলুম, পুলিশে হয়রানি, এটা কি হয় স্যার? আপনাদের মাধ্যমে আমি পরিবহন মন্ত্রীর স্যারের কাছে একটু অনুরোধ জানাইতেছি যে শ্রমিকদের দিকে একটু তাকাইতে দেন। শ্রমিকরা খুব কষ্টে আছে, রোজি রুটি খুব মানে সংসার চালাইতে বহু কষ্ট। এখন যে আইন কানুন আরম্ভ হয়েছে, শ্রমিকরা মালিকের দিলে শ্রমিকরা বেতন পায় না, আর শ্রমিক আনলে মালিক পায় না। তাহলে মালিক কি শ্রমিক রাখবে? এই বিজেপি গভর্নমেন্ট আসার পরে একটা শ্রমিক মানে সব শ্রমিক মানে বহু হয়রানি হইতেছে জানেন। এইভাবে কিভাবে শ্রমিকরা চলবো চাই তোলাতে বলছি, খারাপ কথা, তোলাতে মিলিয়ন উঠবে আর 2 দিন পরে। এখন আপনাদের মধ্যে আমি সরকারের কাছে একটু বসে আছি, পুলিশি হয়রানি আর যে আইন কানুন করতেছে, আইন কানুনটা যাতে একটু মানে আরেকটু কমিয়ে দেয়, শ্রমিকের দিকে যাতে একটু দেখে। শুধু শ্রমিকের বোর্ডে, কিন্তু শ্রমিকের বোর্ডে বিজেপি গভর্নমেন্ট আছে, এটা আমি হলফ করে করতে পারি। শ্রমিকের বোর্ডে সিপিএম যে অত্যাচারে অতিষ্ঠ হইয়া আমরা বিজেপি গভর্নমেন্টের ভোট দিছি, কিন্তু বিজেপি গভর্নমেন্ট এখন যে পুলিশি হয়রানি যে অত্যাচার আরম্ভ হয়েছে, আমরা শ্রমিকরা এইভাবে মারা যাবো। আপনার কাছে এটা অনুরোধ, সামনে একটু তার একটু দেখান। নমস্কার। বাইরের গাড়িগুলা বিশেষ করে আসে, তো আইন শক্ত হওয়া না হতে আসে যায় চালাচ্ছে। আমরা প্রতিনিয়ত এটার প্রতিবাদ জানাতাম, মন্ত্রী সাহেবের কাছে বারবারও গিয়েছিলাম। আমরা অত্যন্ত খুশি যে মন্ত্রী সাহেব অন্তত এই জায়গাটা ভালো একটা সিদ্ধান্ত নিয়েছে যে না, শহরের মধ্যে এই গাড়িগুলোই চলবে। পাশাপাশি আমরা তো বললামই যে বাইরের করে গাড়িগুলো যাতে বাঁচে সেই চিন্তা ভাবনা বলছেন। অন্যান্য যে ছোট ছোট গাড়িগুলো আছে, হ্যাঁ বলুন। অটো চলাচলের ক্ষেত্রে যে নতুন নির্দেশনা জারি করা হয়েছে, যাতে শহরের গাড়ি লাগবে অনেকটা সাহায্যের উদ্দেশ্যে যায়। গ্রামের অটোগুলি সাহায্যের পরিষেবা সারা শহরমুখী হন না, তাই অটোগুলি গন্তব্যস্থল করতে না পারবে। হ্যালো, কথা বলুন। হ্যালো, কথা বলুন। হ্যালো। আর অন্যান্য যে ছোট ছোট গাড়িগুলো আছে অন্য গাড়ির মধ্যে যেমন আলোচনা হয়েছে যে কিছু গাড়ি যে স্কুলে একজন শিক্ষক মশাই একটা গাড়ি কিনলো, তার সঙ্গে 5 জন শিক্ষক নিয়ে বাস স্কুলে যাওয়া আসা করছে প্রাইভেট নাম্বার। আমরা মন্ত্রী মহোদয়ের কাছে একটা আবেদন করেছি, প্রত্যেক ডিপার্টমেন্টে একটা করে চিঠি দেওয়া হোক, তাতে কোনো প্রাইভেট ব্রিগেড কোনো প্যাসেঞ্জার বাস কোনো অফিসিয়ালি স্টাফ ক্যারি করতে না পারে। যখন কমার্শিয়াল হবে, তার ট্যাক্স বাড়বে, ইন্স্যুরেন্স বাড়বে, তখন সেই পথে আর সে যাবে না। এটা আমাদের বিশ্বাস, কারণ আমরা জানি একটা কমার্শিয়াল গাড়ির কত টাকা ইন্স্যুরেন্স, কত টাকা ট্যাক্স, ফিটনেস, তখন আর ও যাবে না, তখন নিজের চিন্তাটাই করবে। ওই জায়গাটা বলেছে যে এই জায়গাটা দেখবে, কমার্শিয়াল গাড়ি ছাড়া আগামী দিন এইভাবে অন্য ছোট গাড়ি চলাচল হবে না। আর বাকি যে সিদ্ধান্ত হয়েছে, আপনারা সকলেই সিদ্ধান্তে খুশি? এখন অ্যাকচুয়াল কি, ভালো কিছু হতে গেলে একটু তো মানতেই হবে যে খুশি বলতে এরকম খুশি না যে একদম
বাজি ফোটাতে হবে, পটকা ফোটাতে হবে, বহুত কিছু হয়ে গেছে, এরকম না। আমরা খুশি যে শহরটা ঠিক থাকবে। ব্যথাও আছে যে শহরের বাইরে যারা আসতে পারবে না তাদের জন্য আবার রাস্তাটা খোলাও হয়েছে। একদম এরকম খুশির ব্যাপার নেই যে মন্ত্রী আমাদের এত কিছু করে দিয়েছে। আসলে নিজের বাঁচার তাগিদে আরেকজনকে রোকা, অন্য কিছু না। কিন্তু শহরে যতটুকু লোক আছে তার চেয়ে বেশি গাড়ি হয়ে গেছে, ওই জায়গাটাকে কমানো, ওই কারণেই কাজটা করা। খুশি অখুশি ব্যাপার না। সরকার যে সিদ্ধান্ত নিয়েছে সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাই, সঠিক সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি আমাদের বাইরের গাড়িগুলোকে বাঁচারও পথ করে দিয়েছে সরকার। সরকারের এই সিদ্ধান্ত আমরা ভারতীয় মন্ত্রীর সঙ্গে একমত। সরকারের যে সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাই। কিন্তু বিগত দিন মিটিংয়ে যেভাবে সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল, আজকে আমরা পরিবহন মন্ত্রীর সঙ্গে আবার সাক্ষাতে বসি, কিছু আইন চেঞ্জ করা হয়েছে। কারণ শহরের বাইরে যে অটোগুলো আছে সেগুলো ভারতীয় মজদুর সংবিধি। তো আমরা শহরে থেকে ব্যবসা করবো, খাবো, অন্যরা খাবে না, তা তো হতে পারে না। আমরা ভারতীয় মজদুর সংঘ শ্রমিক হিসেবে যেহেতু কাজ করি, সবাই যেহেতু বাঁচতে পারে তার দিকে বিবেচনা করে আজ মন্ত্রী সাহেবের লোকে আবার পুনরায় বৈঠক হয়। বৈঠকের নতুন কিছু সিদ্ধান্ত হয়। সিদ্ধান্তগুলো হলো, প্রথম তো ছিল যে কর্পোরেশন এরিয়ার মধ্যে বাইরের কোনো গাড়ি ঢুকতে পারবে না। আমাদের গোলাপি গাড়ি ছাড়া অন্য কোনো গাড়ি ঢুকতে পারবে না। কর্পোরেশন এরিয়ার মধ্যে অটোর সামনের জায়গাটা গোলাপি কালার করা হবে, বাকি রোডগুলো পারমিট, যে রোডে পারমিট আছে সেগুলো উল্লেখ থাকবে, এই রোডেই চলবে, কিন্তু বাইরের গাড়ি ঢুকতে পারবে না। তো যথারীতি ওই সিদ্ধান্তের পরে আজকে আমরা যে আলোচনা হয় সেই আলোচনায় একটা মধ্যস্থ উঠে আসে। তা হলো জিরানিয়া, রানীবাজার, মোহনপুর যে অটোগুলা আছে সেই জায়গা থেকে প্যাসেঞ্জার ক্যারি করতে পারবে। আগরতলা জেল রোড যে জায়গাটা মোটর স্ট্যান্ডের পাশেই, জেল রোডের পাশে তারা ড্রপিং করবে। শহরের মধ্যে ঢুকতে পারবে না, কিন্তু কর্পোরেশন এরিয়ায় ঢুকতে পারবে। কর্পোরেশন এরিয়ায় যদি বাদ হতো তাহলে তো খয়েরপুরে আটকে যেত। খয়েরপুর পর্যন্ত কর্পোরেশন এরিয়া, ওই জায়গাটা ওদের ছাড় দেওয়া হয়েছে। ছাড় দিয়ে এখন জেলখানার পাশে ওরা প্যাসেঞ্জার ড্রপ করবে, ড্রপ করে আবার চলে যাবে। ওখানে স্ট্যান্ড না, কিন্তু ড্রপ করবে। আর এটি বিশালগড় থেকে আসা গাড়িগুলা উদয়পুরে যে কোনো কারণে আসবে, সেই গাড়িগুলা নাগেরজোলা প্যাসেঞ্জার ড্রপ করবে, ড্রপ করে সে চলে যাবে, দ্বিতীয় প্যাসেঞ্জার নিতে পারবে। আরেকটা বিষয় হলো, আমরা মধ্যস্থ পরিবারের বেশিরভাগই শহরে বসবাস করছি। আমাদের ছেলে মেয়েরা প্রাইভেট টিউশনে অটোগুলা রিজার্ভ করে নিয়ে যায়। সেই ক্ষেত্রে দেখা গেছে যে এই আইন লাগু হলে যে আমাদের যে মধ্যস্থ পরিবারের ছেলে মেয়েরা কিভাবে মাস্টার বাড়ি যাবে, এত টাকা দিয়ে তো আমরা অন্য কিছু গাড়ি কিনতেও পারবো না, বাইক কিনতে পারবো না, সময়েরও ব্যাপার আছে। সেই জায়গায় আমরা মন্ত্রী মহোদয়ের কাছে আবেদন করেছিলাম, উনি সেই জায়গাটাও রেখেছেন। যদি কোনো অটো প্রাইভেট টিউশনে ছাত্রী নিয়ে যায় তাকে ছাড়া হবে। যেই জায়গা থেকেই মনে করেন জিরানার থেকেও, জিরানিয়ার আমাদের শাখা আছে, শাখা থেকে লিখে দেবে যে এই অটোটা প্রতিনিয়ত ওই জায়গায় স্টুডেন্ট নিয়ে যায়, আসবে, প্রতিনিয়ত স্টুডেন্ট নিয়ে আসবে, স্টুডেন্ট নিয়ে যাবে, তাতে কোনো দ্বিমত নেই। কিছু কিছু ক্ষেত্রে আছে আমাদের কর্মচারী যে একটা অটোতে 3 জন করে প্যাসেঞ্জার নিয়ে শহরে কোথাও না কোথাও স্কুলে যায়, অফিসে যায়, সেই ক্ষেত্রেও আমরা দেখেছি, বলেছি, সেটাও মেনেছে। বলে ঠিক আছে, যদি এরকম হয় কিন্তু নৈতিক হতে হবে। বলে এরকম না যে অফিসের নাম দিয়ে সারাদিন শহরের উপরে ঘুরবে, সেটা হবে না। সেদিকে ভারতীয় মজদুর সংঘ নজর রাখবে, প্রশাসনও নজর রাখবে। শুধু অফিসিয়ালি ক্ষেত্রে যে অফিস স্টাফ নিয়ে আসবে, স্কুল ছাত্রী নিয়ে আসবে, সেই জায়গাটা ছাড় দেওয়া হবে। বা কোনো অসুস্থ রোগী নিয়ে আসবে, তারপরে আর সেগুলো যেতে পারবে। যাওয়ার সময় শহরের উপরে কোনো ধরনের গ্যাঞ্জাম করা যাবে না। আসবেন, তারপর প্যাসেঞ্জার নামিয়ে দিয়ে আপনি আপনার মতন চলে যাবেন। আপনার এরিয়াটা যে জায়গা থেকে ধরা হচ্ছে পারমিট আছে, সেই জায়গা থেকে আবার প্যাসেঞ্জার ক্যারি করবেন। ওটাই আজকে সিদ্ধান্ত হয়েছে। আর আমাদের এই অনেক দিন হয়ে গেছে অটোগুলা, তো আমরা পরিবহন মিনিস্টারের কাছে একটা দাবি রেখেছিলাম যে আমাদের শহরে তো আর অটো দেওয়া হয় না, 2009-এর পরে আর অটো সাপ্লাই হয়নি। তো পুরোনো অটোগুলা, বিশেষ করে ABC 3টা সিরিজের অটোগুলার কন্ডিশন এত খারাপ, যে কোনো সময় শহরের যে কোনো জায়গায় ওইগুলা খারাপ হয়ে যায়। তো এই খারাপ হতে সবার জ্যাম লাগে, সারানোর তো সময় লাগে, ওই টাইমে খারাপ হয়েছে। আপনি ওইগুলাকে ড্যামারিজ দিয়ে পুনরায় আবার অটো করার জন্য উনি রাজি হয়েছে। ফিটনেসের ব্যাপারে আলাপ আলোচনা হয়েছে, ওটাও উনি বলেছেন যে ওটা ব্যক্তিগত আমার না, আমি ক্যাবিনেটে আলাপ করে আপনাদের আশ্বাস করছি যে পুরোটা না হোক, কিছুটা হলেও আপনাদের সহায়তা করা হবে ফিটনেস ক্ষেত্রে।
আমার শ্রমিকদের মধ্যে একটা স্বস্তির ভাব এসেছে। বাইরের শ্রমিকরাও বাঁচবে। একদম প্রথম যে হাওয়া ছিল যে শহরে যাওয়া যাবে না, আপনার কর্পোরেশন শুনলেন এগুলো সেখানে যাওয়া ভারতীয় যাবে না, মজদুর সংঘের তরফে ইউনিভার্সিটির পরে ঢোকা যাবে জেনেটিক্সের বক্তব্য, তার পাশাপাশি এই সময়ের মধ্যে যাত্রী সাধারণের মধ্যেও বিষয়গুলো নিয়ে আরো বেশি জোরালো প্রচারের সময়ের দাবি উঠেছে। কারণ সাধারণ মানুষ কি করবেন, সাধারণ মানুষের জন্য কি সাধারণ মানুষের কাছে কি বক্তব্য থাকে দপ্তরে, সেই বিষয়গুলো বোধহয় আরো বেশি জোরালো করা দরকার আছে। কারণ এখনো মানুষ স্পষ্টভাবে বিষয়গুলো বুঝে উঠতে পারছেন না বলে একাংশ দাবি করেছে। আপনারা দেখতে থাকুন PB24। আমরা এই বিষয়ে আরো বেশি আলোচনা করবো আপনাদের প্রত্যেককে নিয়ে, এবং তার পাশাপাশি অনেকের মতামত আমরা গ্রহণ করব। আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।